দিন দিন ছোটদের মধ্যে বাড়ছে অ্যাজমার সমস্যা। কেন বাড়ছে এই সমস্যা? ছোটদের অল্পতেই বুকে বা ফুসফুসে বিভিন্ন সংক্রমণ দেখা দেয়। এর হাত থেকে বাঁচতে কি করব? আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট শিশু বক্ষরোগ বিশেষজ্ঞ এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পল্লব চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর পল্লব চ্যাটার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ। এখানে কলকাতায় অ্যাপোলো, মণিপাল, ফোর্টিস, এইচপি ঘোষ বিভিন্ন হাসপাতালের সঙ্গে আমি অ্যাটাচড। আমি বাচ্চাদের, শিশুদের শ্বাসকষ্ট এবং সর্দি কাশিজনিত যা প্রবলেম সেইগুলো এবং নাক ডাকা, ঘুমের প্রবলেম, বাচ্চাদের ঘুম হয় না, এইসব জিনিসগুলো হচ্ছে আমার মেন স্পেশালিটি। আজকের বিষয় ফুসফুসের যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো কিন্তু শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই কিন্তু বাড়ছে। বাইরের দেশে এটা চিরকালই অনেক বেশি ছিল, কিন্তু আমাদের দেশে জিনিসটা একটু কম ছিল। ইদানিং দেখা যাচ্ছে অনেক বেশি বাড়ছে। তার মেন কারণ কিন্তু আমাদের অ্যালার্জি জনিত রোগগুলো বাড়ছে। এটার একটা হাইপোথিসিস আছে যেটাকে বলা হয় হাইজিন হাইপোথিসিস। হাইজিন হাইপোথিসিসটা খুব মজার হাইপোথিসিস। ওটাতে বলছে যে যত আমাদের রোগভোগ কমে যাবে, যত আমাদের ভাইরাল ইনফেকশন কমবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন কমবে, তত আমাদের অ্যালার্জিক রোগগুলো বেড়ে যাবে। যার ফলে আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে আমাদের বাচ্চাদের নানান রকম জন্তু জানোয়ারের সঙ্গে থাকা, গ্রামে থাকা, হ্যাঁ? গৃহপালিত অনেক রকমের জন্তু জানোয়ার থাকতো, তাদের সঙ্গে সংস্পর্শে থাকা, অনেক ভাই-বোন থাকতো, তাদের বিভিন্ন রকমের সর্দি, কাশি, জ্বর, এর সঙ্গে বাচ্চাদেরও নানান রকমের সর্দি, কাশি, জ্বর হতো। ফলে কি হতো? বাচ্চাদের নানান রকমের ওই দিকের রোগগুলো বেশি হতো এবং অ্যালার্জিক রোগগুলো কম হতো। কিন্তু বিলেতে সকলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চট করে এমনি ইনফেকশন হয় না, ভাইরাল ইনফেকশনস হয় না। যার ফলে কি হয়? আ অ্যালার্জিক রোগগুলো বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশেও এখন আস্তে, আস্তে কিন্তু বিভিন্ন রকমের ভ্যাকসিন, ছোট পরিবার এবং তার থেকে কিন্তু নানান রকম দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনস, এইসব ইনফেকশনগুলো অনেক কমে যাচ্ছে। ফলে এই অ্যালার্জিক রোগগুলো বেড়ে যাচ্ছে। তার সঙ্গে আরেকটা বিরাট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা প্রায় নরমাল ডেলিভারি ভুলতে চলেছি। জ ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারি হয় সিজারিয়ান সেকশন এবং সব মায়েদের আজকাল ডেলিভারি হয় অনেক বয়সে। আগেকার দিনে যেরকম বাচ্চা ডেলিভারি হতো ১৯, ২০, ২১ বছর বয়সে, আজকাল সেটা ভাবাই যায় না। আজকাল ডেলিভারি হয় সব ৩৭, ৩৮, ৩৯, ৪০ এই বয়সে গিয়ে সব মায়েরা ১ম মা হচ্ছেন। তার ফলে কি হয়? কারোর নরমাল যে প্রেগন্যান্সির ব্যাপারটা সেটা হয়ই না। সকলকে অনেক রকমের ট্রিটমেন্ট করে, অনেক রকম করে ডেলিভারি করতে হয় এবং বেশিরভাগ সেই জন্যেই সব সিজারিয়ান সেকশন এবং অনেকটাই প্রিম্যাচিউর ডেলিভারি হয়। ফলে লাংসের পুরোপুরি ম্যাচুরিটিটা ভালো হয় না। যখন বাচ্চার ডেলিভারি হচ্ছে, তখন মায়ের যোনিপথ দিয়ে যখন বাচ্চা বেরোচ্ছে, তখন নানান রকম ওখানকার ইনফেকশনগুলো বাচ্চারা ইনহেল করে এবং সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্রোটেকশন করতে সাহায্য করে। যখন সিজারিয়ান সেকশন হয়ে যাচ্ছে, তখন সেই জিনিসগুলো কিন্তু পাচ্ছে না। ফলে কি হচ্ছে? তাদের একটু প্রোটেকশন, নিজস্ব ইনেট ইমিউনিটি যেটাকে বলে, সেই জিনিসটাতে একটু প্রবলেম হচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা খুব ইম্পোর্টেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং এর অভাব। আগেকার দিনে এবং এখনো আমরা যেটা বারবার করে বলে থাকি যে কিছু না হোক অন্তত ১ম ৬টি মাস জীবনের মায়ের ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু না দেওয়া। এইটা কিন্তু প্রচণ্ডভাবে ইমিউনিটিকে বুস্ট করে। আনফরচুনেটলি ব্রেস্ট মিল্ক বা যারা ব্রেস্ট ফিডিং করানো, তারা কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান না। এক্সক্লুসিভ মানে বুকের দুধ ছাড়া আর কিছুই নয়। এমনকি ১ ড্রপ জলও নয়। সেইটা যেহেতু হচ্ছে না, হয়তো লোকেরা বুকের দুধ খাওয়াচ্ছেন, কিন্তু ওই রাত্তিরে একবার করে কৌটোর দুধ খাইয়ে দেওয়া হলো। এইসব জিনিসগুলো যেগুলো হচ্ছে, এইগুলোর থেকে কিন্তু আরো বেশি এই প্রবলেমগুলো বাড়ছে। এইবার তার সঙ্গে কি হচ্ছে, বাচ্চাদের অনেক ছোটবেলায় স্কুলে ভর্তি করে দেওয়া হচ্ছে এবং স্কুলগুলো আজকাল খুব কঠিনভাবে সবকিছু পড়াশুনো, অ্যাটেন্ডেন্স মেইনটেইন করা,
ছোট ছোট বাচ্চা ভালো করে এখন কথাও বলতে পারে না, 2 বছর 2.5 বছর বয়স, তাদের একদিনের জন্য স্কুল কামাই করা চলবে না। যার ফলে কি হচ্ছে, সব সর্দি কাশি ভাইরাল ইনফেকশনস নিয়ে স্কুলে যাচ্ছে এবং গিয়ে অন্যান্য বাচ্চাদের ছড়িয়ে দিচ্ছে, এবং সেইখান থেকে যে অন্য বাচ্চাটি এসছে সেও একটা ভাইরাল ইনফেকশন নিয়ে এসছে, সে এসে একে ছড়িয়ে দিচ্ছে, ফলে দুটো বাচ্চা আরও বেশি অসুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। তো এই জিনিসটা একটা বিরাট প্রবলেমে দাঁড়াচ্ছে যে এত দ্য রেস ফর কি বলবো, টু বিকাম ফেমাস, টু ডু ওয়েল ইন লাইফ, এইটাতে লোকজন এত বেশি এটার পেছনে পড়ছে, তার থেকে আরও এই জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো বাড়ছে। অ্যান্ড আর্লি অনসেট অফ ভাইরাল ইনফেকশনস যেটা হচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে আপনার অ্যাজমা এবং সর্দি কাশির জিনিসটাকে কিন্তু প্রেডিসপোজ করছে। তো কিছু কিছু ভাইরাস এরকম আছে যেগুলো ছোটোবেলায় হলে ভবিষ্যতে অ্যাজমা হওয়ার চান্স অনেক অনেক বেশি। যদি একটা বাচ্চা নর্মালি থাকে, যার ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমার কোনো হিস্ট্রি নেই, সেই বাচ্চা কিন্তু 20% চান্স তার বড় হয়ে তার অ্যাজমা হওয়ার। যদি তার একজন প্যারেন্টের অ্যাজমা থাকে, তাহলে কিন্তু 40% চান্স তার অ্যাজমা হওয়ার। যদি তার দুটো প্যারেন্টেরই থাকে, 60% চান্স অ্যাজমা হওয়ার। এবং যদি তার সঙ্গে তার কোনো বড় অ্যাডাল্ট দাদা রয়েছে, দিদি রয়েছে, যার অ্যাজমা আছে, তাহলে কিন্তু চান্সটা বেড়ে 80% হয়ে যাচ্ছে। সো দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, ডেফিনিট নয়, কিন্তু গ্রসলি এইটা হয়। মায়ের যদি অ্যাজমা থাকে, বাচ্চার অ্যাজমা হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং যদি মা করেন, অথবা যদি মা বাচ্চা যখন পেটে রয়েছে সেই সময়টা সিগারেট স্মোকে এক্সপোজড হন, তার মানে হচ্ছে মা প্রেগনেন্ট, ওনার সামনে ওর বাবা বসে স্মোক করছেন, অথবা বাইরে স্মোক করে এসেই ওনার কাছে চলে এসছেন, গ্যাপ নেই কোনো। ফলে এই যে সেকেন্ড হ্যান্ড স্মোকে এক্সপোজড হচ্ছে, সেইখানে কিন্তু একটা বাচ্চার লাংসে একটা এপিজেনেটিক চেঞ্জ হয়, তার ফলে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয় বাচ্চার লাংসে, যেটা বাচ্চাকে কিন্তু ভবিষ্যতে অ্যাজমা করাতে প্রিডিসপোজ করে। এদের ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি বলা হয় 2 বছরের আগে এইসব রোগগুলো হয় না। অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, সর্দি কাশির ব্যাপারগুলো, এইগুলো কিন্তু 2 বছরের আগে হয় না, বিকজ তারা বাইরে এক্সপোজড হচ্ছে না এবং এই অ্যালার্জেন্সগুলোর কাছে এক্সপোজড হচ্ছে না। আনফর্চুনেটলি ইদানিং আমরা দেখছি কিন্তু অনেক ছোটোবেলা থেকে বাচ্চাদের এইসব প্রবলেমসগুলো শুরু হচ্ছে, এবং তাদের কিন্তু ইনহেলার এবং এইসব জাতীয় ওষুধ ব্যবহার করতে হচ্ছে। জন্মানোর সঙ্গে সঙ্গে কোনো বাচ্চার অ্যাজমা থাকে না, এবং যদি ছোটোবেলায় কোনো বাচ্চা সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে ভুগছে এবং একদম জন্মের থেকে তার এই প্রবলেমগুলো শুরু হয়েছে বা খুব অল্প বয়সে শুরু হয়েছে, তাহলে কিন্তু অ্যাজমা হবে একদম লোয়েস্ট ডাউন অন দ্য লিস্ট। তার আগে আমাদের অন্য রোগগুলো ভাবতে হবে, কোনো তার কনজেনিটাল কোনো ম্যালফরমেশন, কোনো ডিফর্মিটি, কোনো জেনেটিক ইস্যুস কিছু আছে কি না, যেরকম সিলিয়ারি ডিসকাইনেশিয়া, সিস্টিক ফাইব্রোসিস, এরম টাইপের বহু রোগ আছে যেগুলো থেকে এরম টাইপের জিনিস হতে পারে। তো সেই সব আমাদের আগে মাথায় ভাবতে হবে, তারপরে আমাদের সেগুলো সব এক্সক্লুড করতে পারলে আমরা অ্যাজমায় আসবো। একটা বড় বয়সে যদি জিনিসটা সেমভাবে আসে, তখন আমরা প্রথমেই অ্যাজমা ভাববো, পরে আমরা এইসব রোগগুলোর কথা চিন্তা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর পল্লব চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে আপনারা দেখতে থাকুন মেডিটিপস। কেমন লাগছে আমাদের মেডিটিপসের অনুষ্ঠান? আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা সেই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য প্রচার করতে চেষ্টা করব। এবং হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।